বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন এমন একটি বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে চাই, যেটা আমাদের বিশেষ করে সশস্ত্র বাহিনীর সদস্যদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে, সমালোচনার সৃষ্টি করেছে এবং সাধারণ জনগণের মাঝেও একটা কৌতূহলী সমালোচনার জন্ম দিয়েছে। বিষয়টি আলোচনার পূর্বে আমি অন্য বিষয়ে অবতারণা করতে চাই। তা হচ্ছে স্বাধীনতার পরবর্তী সময়কালে আমরা লক্ষ্য করেছি আমাদের সরকারি বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন বাহিনীতে, বিভিন্ন সংস্থায় সেই ধারাবাহিকতায় ব্রিটিশ, পাকিস্তান এবং পরবর্তীতে বাংলাদেশ আমরা অনেক আইন এবং রুলস রেগুলেশন বয়ে বেড়াচ্ছি এখনো, যেগুলো আমাদের দেশের প্রেক্ষিতে, আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে আদৌ প্রযোজ্য নয় বা অ্যাপ্লাই করার কোনো সুযোগ নেই বা এগুলোর গ্রহণযোগ্যতা নেই এবং এগুলো বিতর্কিত, সমালোচিত এবং এগুলোর রিভিউ বা সংস্কার করার বিষয়টি অনুভূত হয়েছে অনেকভাবে, অনেক সময়ে, অনেক ক্ষেত্রে। তার ভিতরে একটা আমি যেমন বলতে পারি, আমি সশস্ত্র বাহিনীর কথাই বলি, যেমন একটা আইন আছে যে কোনো সময় কোনো কারণ না দেখিয়ে কাউকে চাকরিচ্যুত করা যেতে পারে এবং যে জিনিসটা আমাদের দেশে বিগত সরকারগুলো এই সশস্ত্র বাহিনীর ভিতরেই চাকরিরত কিছু স্বার্থপর, পদলেহী, লোভী এবং চরিত্র বিবর্জিত অফিসারের বা কর্মকর্তার কারণে বিভিন্ন সরকার ইতিপূর্বে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন এবং অনেক দক্ষ, পেশাগত মান দিয়ে উন্নত, অনেক ভালো অফিসারদের তারা বাধ্যতামূলকভাবে বা কোনো কারণ না দেখিয়ে যে কোনো সময় তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করেছেন এবং চাকরিচ্যুত করেছেন। এবং এতে আপনারা বুঝতে পারেন একটা মানুষের জীবনে নেমে আসে নিদারুণ কষ্ট, তার পরিবারে নেমে আসে হাহাকার, জন্ম নেয় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের ভিতর হাজারো প্রশ্নের। সো এই ধরনের অবমাননা এবং মানবিকভাবে নিগৃহীত করার যে একটা প্রক্রিয়া চালু হয়েছে, এই আইনগুলোর উপর ভিত্তি করে এগুলো আসলে সংস্কার করা দরকার এবং এগুলো বন্ধ হওয়া, মানবিক কারণে বন্ধ হওয়া উচিত। তো তেমনি আমি আরেকটা জিনিস বলতে চাই যে আমাদের সরকারি অফিস আদালতে, আমি সশস্ত্র বাহিনীর কথাই বলি, যে অনেক প্র্যাকটিস আছে যেগুলো বইয়ের আইন কানুনের বাইরে, বিধিবদ্ধ সেই আইনগুলোর বাইরে কিছু ম্যাল প্র্যাকটিস আছে, কিছু অন্যায়, অনিয়ম প্রচলিত আছে এবং যেগুলোর উপর ভিত্তি করে বাহিনীসমূহের প্রশাসনিক এবং সার্বিক দুর্বলতা পরিলক্ষিত হয় এবং এতে সাফার করে, এতে যারা নিঃস্বার্থভাবে দেশের জন্য চাকরি করে তারা। তেমনি একটা জিনিস হচ্ছে পিএনজিটা কি, এটা আসলে অনেকেই, বিশেষ করে সশস্ত্র বাহিনীর বাইরে এই জিনিসটা পরিচিত নয়, অথচ এই জিনিসটা ব্যবহার হওয়ার কথা সশস্ত্র বাহিনীর বাইরে, বিশেষ করে কূটনীতিক পর্যায়ে। সো দুঃখের সাথে বলতে হয়, এই জিনিসটা স্বাধীনতা পরবর্তী সময়ে সেই দুর্বল প্রশাসনিক ব্যবস্থা এবং অস্থির রাজনৈতিক পরিস্থিতির সময় কিছু অফিসারকে
অপছন্দ বা তাদের মতের অমিল হওয়ার কারণে বাধ্যতামূলকভাবে অবসর দান করার পরেও, অবসর গ্রহণ করার পরেও তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়ে আসছে এবং বিভিন্নভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করা হয় এবং মানসিকভাবে অত্যাচার করা হয়। এই জিনিসটা শুরু হয়েছে সেই স্বাধীনতার পরবর্তী সময় থেকে। তাদেরকে পিএনজি, পার্সোনাল নন গ্রাটা, এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, এটার মানে হচ্ছে অবাঞ্ছিত ব্যক্তি। কি করা হয়? এটার আসল ইমপ্লিকেশন হচ্ছে কূটনীতিক পর্যায়ে একটা দেশ যখন তার দেশের ভিতরে অন্যান্য দেশের কূটনীতিকদের কর্মকাণ্ড আপত্তিকর হয় এবং তাদের বিষয়ে অনেক কমপ্লেইন থাকে, তাদেরকে নিষিদ্ধ করার জন্য, তাদের চলাচল, অ্যাক্সেস, বিভিন্ন কর্মকাণ্ডের উপর নিষিদ্ধ করার জন্য এই শব্দটি ইউজ করা হয়, অথবা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়। তাদের কে বলা হয় পার্সোনাল নন গ্রাটা, পিএনজি, বা অবাঞ্ছিত ব্যক্তি। দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশে এটা তো কূটনীতিক পর্যায়ে ব্যবহার হয়ই না, বেসামরিক পর্যায়েও এটা কোথাও ব্যবহার হয় না। আমি দেখেছি বেসামরিক পর্যায়ে বিভিন্ন দেশে, অন্যান্য দেশে আমি দেখেছি বা যাদের ব্যাপারে এই ধরনের কোনো ব্যক্তির ব্যাপারে যদি কোনো অবজেকশন থাকে, কোনো সন্দেহ থাকে, তখন তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হয় এবং আদালত থেকে তার নামে রায় দেয়া হয় যে সে কোথাও যাবে কি যাবে না, তার চলাচলের উপর নিষেধাজ্ঞার বিষয়টি আদালত থেকে জারি করা হয়। কিন্তু কোনো সংস্থা বা অফিস থেকে ওই মানে একচেটিয়াভাবে কখনো এই ধরনের একটা চিঠি ইস্যু করে আইন জারি করা হয় না যে অমুক ব্যক্তি আমাদের এই সংস্থায় বা আমাদের এই স্থাপনায় আসতে পারবে না, চলাচল করতে পারবে না, ঢুকতে পারবে না, বা কোনো বেনিফিট নিতে পারবে না, কোনো সার্ভিস নিতে পারবে না, এই ধরনের করা হয় না। তো আমার কথা হচ্ছে যে আমাদের দেশে এই জিনিসটা হয়ে আসছে এবং আমি দেখেছি অনেক অফিসারকে, আমি দেখেছি, আমি যখন সেনাবাহিনীতে চাকরি করতাম আমি তখনই দেখেছি, মানে অফিসাররা এতদিন চাকরি করার পর সম্মানের সাথে অবসর গ্রহণ করার পরেও তাদের দুর্গতি, তাদের মানসিক অশান্তি, তাদের বেইজ্জতি, এসব দেখার পর আসলে সত্যি কষ্ট হতো এবং তখন এই সিস্টেমটার প্রতি খুব ঘৃণা জন্মাতো আমার। এবং আমি ব্যক্তিগতভাবে এই পিএনজি করাটাকে অনেক আগে থেকেই, প্রথম থেকে আমি যখন দেখতাম আমার ইয়ে লাগতো। কারণ আমার কথা হচ্ছে একটা অফিসার সারা জিন্দেগি সে জীবনের শ্রেষ্ঠ সময়টা এই সশস্ত্র বাহিনীতে দিয়ে আসছে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে কাজ করে আসছে, এবং সে অবসর গ্রহণ করার পর তাকে বিভিন্নভাবে হেস্তনেস্ত করা হয়, তাকে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করা হয় এবং মানবিক সামাজিকভাবে সে হেয় প্রতিপন্ন হয়। এই জিনিসটা আসলে আমার কাছে, আমি একটা জাস্ট সিঙ্গেল একটা বলি, যেমন আমি তখন সেনা সদরে চাকরি করি, একদিন আমি জানতে পারলাম, আমি তখন গোয়েন্দা বিভাগে কাজ করতাম, আমি জানতে পারলাম যে আমাকে এফএস ফিল্ড স্টাফ জানালো যে এরকম ইয়েতে গলফে, আর্মি গলফে খেলার জন্য জেনারেল মুস্তাফিজ আসছেন, আমাদের প্রাক্তন একজন সেনাপ্রধান, যার অনেক অবদান আছে আমাদের সেনাবাহিনীতে, এটা আমরা অনেকেই জানি। অনেকে গায়ের জোরে অস্বীকার করলেও আমি বলবো আমার জেনারেল মুস্তাফিজের বাংলাদেশ সেনাবাহিনীতে অনেক অবদান আছে। আচ্ছা, সেই জেনারেল মুস্তাফিজকে অবাঞ্ছিত করা হয়েছিল পূর্বের সরকার, তখনকার সরকার। উনি যখন গলফ খেলতে আসলেন তখন সেনা সদর থেকে বলা হলো, আমাকে বলা হলো যে এটাকে বাধা দেওয়ার জন্য এবং ওনাকে গলফ গ্রাউন্ড থেকে চলে যাওয়ার জন্য বলতে। তখন আমি মানে বিষয়টা নিয়ে এত
ডাউন ছিলাম, কষ্ট পাচ্ছিলাম যে হাউ ক্যান আই ডু ইট। একটা অফিসার জাস্ট গল্ফ খেলতে আসছে, সে কোনো খুনি আসামি না, সে সারা জিন্দিগি ওর সেনাবাহিনীতে চাকরি করছে, পরবর্তীতে সেনা প্রধান হয়েছে, এই সেনাবাহিনীর জন্য অনেক কাজ করে গেছে, আর আজকে এই জিনিসগুলো করা হচ্ছে কিসের জন্য? রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমরা এই কাজগুলো করছি। তো এইভাবে আমি আমার আগে আমার সিনিয়র জুনিয়র অনেককে দেখেছি এইভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে। কাউকে পছন্দ হয় না, কারো সাথে রাজনৈতিক মত অনৈক্য আছে, বা অন্য কোনো কারণে রাজনৈতিক বা প্রশাসনিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেককে পিএনজি করা হয়েছে এবং তাদের উপর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমার কথা হচ্ছে, কারো নামে যদি কোনো অভিযোগ থাকে, দেশে আইন আছে, আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তার নামে মামলা করা হবে, আদালত যে রায় দিবে, যদি আদালত রায় দেয় যে সে সেনানিবাসে প্রবেশ করতে পারবে না, সেনাবাহিনীর যত স্থাপনা আছে তাতে যেতে পারবে না, এবং যত ধরনের সুবিধা আছে সেগুলো নিতে পারবে না, বাস তাই হবে। কিন্তু একজনের অফিস থেকে একটা চিঠি ইস্যু করে কোনো অফিসারের সেই 30 বছর 25 বছর চাকরির পর তার যে সম্মানজনক অবসর জীবনের উপর এই ধরনের খর্গ চালিয়ে দেওয়া, এটা অ্যাকসেপ্ট করা যায় না। আজ 24শে জুলাই সেই বৈষম্য বিরোধী আন্দোলনের সাফল্যজনক বিপ্লবের পর আমাদের যেই দিন, এই দিনে এই ধরনের অনিয়ম কারো জীবনে দুর্গতি নামিয়ে আনুক, এটা আমরা কেউ চাই না। কাজেই ইদানিং আমরা দেখতে পাচ্ছি এই ধরনের কিছু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সো সরকারের প্রতি আবেদন থাকবে, সংশ্লিষ্ট সংস্থা বা বাহিনীগুলোর প্রতি আবেদন থাকবে, আমাদের এই কালো আইনগুলো সংস্কার করতে হবে এবং যত ধরনের অনিয়ম আছে, অনৈতিক, অমানবিক যেসব প্রচলন আছে, সেগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, সেগুলো অচিরেই বন্ধ করতে হবে। আমরা চাই ন্যায়ভিত্তিক এবং মানবিক রাষ্ট্র। আমরা চাই না ভয়, ভীতি, প্রতিশোধ এবং নিপীড়নের দ্বারা পরিচালিত কোনো সংস্থা বা দেশ। আমাদের মাতৃভূমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা সকলে মাথা উঁচু করে মৃত্যুর পূর্বদিন পর্যন্ত বেঁচে থাকতে চাই। বিশেষ করে সশস্ত্র বাহিনীর সদস্যরা যাদের জীবনের শ্রেষ্ঠ সময়টা দেশের স্বার্থে, জাতির স্বার্থে, জনগণের স্বার্থে কোরবানি দিয়ে আসে, তাদের প্রতি এই ধরনের অবিচার, অমানবিক আচরণ গ্রহণযোগ্য নয়। আশা করি আপনারা সকলে আমার সাথে একমত হবেন। সরকারের প্রতি অনুরোধ, এইসব বন্ধের জন্য অচিরেই, অবিলম্বেই জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। আসসালামু আলাইকুম।